এ কি, হে ভগবান, এই বাদরটাকে দেখে তো মনে হচ্ছে কেউ খুব খারাপভাবে মেরেছে। আরে তুমি তো একেবারে মানুষের মতো কথা বলছো, এটা কি করে সম্ভব হলো? এই যে জমিদার বাবু, আপনি এভাবে কথা বলবেন না। লোকেরা আপনাকে সম্মান করে, আপনারও উচিত লোকেদের সম্মান করা। এই পুষ্কর, প্রথমে তুই তোর এই পোষা কথা বলা বাদরটিকে নিয়ে এখান থেকে যা, নইলে আমার মন পাল্টে গেলে তোদের কিন্তু রফা দফা করে ফেলবো। কমলনগর রাজ্যের একটা ছোট্ট গ্রাম নন্দনপুর গ্রামে পুষ্কর নামে এক সরল পরিশ্রমী ও সৎ কৃষক তার স্ত্রীর সাথে মাঠের ধারে বসে আছে। দেখো রুখি, এই বছর আমাদের ফসল খুব ভালো হবে, কারণ আমার পরিশ্রমের সাথে সাথে আমাদের মাঠের মাটিতে আমাদের কষ্টের ঘামও মিশে আছে। হ্যাঁ, শুধু তুমি তো সারা গ্রামের সবচেয়ে বেশি পরিশ্রমী আর সৎ। তোমার কাছে জমি কম থাকতে পারে, কিন্তু তোমার মনটা অনেক বড়। কিছুক্ষণ পর স্বামী স্ত্রী দুজনেই বাড়ির দিকে রওনা দেয়। হ্যাঁ গো, একটা কথা তো তোমায় বলাই হয়নি, ঘরে চাল আর ডাল প্রায় শেষ হয়ে এসেছে। আরে চিন্তা করো না, কাল সকালে আমি সবার আগে বাজারে গিয়ে চাল ডাল নিয়ে আসবো, ঠিক আছে তো? চলো এবার। পরের দিন সকালে পুষ্কর কাঠ কাটার জন্য বনস্থলীর জঙ্গলে যায়। পুষ্কর একটি গাছের ডালপালা ছোট করে কাটতে শুরু করে। এমন সময় সে ঝোপের পেছন থেকে একটি আওয়াজ শুনতে পায় এবং সেখানে গিয়ে দেখে এ কি, হে ভগবান, এই বাদরটাকে দেখে তো মনে হচ্ছে কেউ খুব খারাপভাবে মেরেছে। নিশ্চয়ই কোনো বন্য জন্তু এর ওপর হামলা করেছিল। দেখো দেখি, বেচারার হাতটা রক্তে ভরে গেছে। ও হো হো হো। যদি তুই কথা বলতে পারতিস তাহলে তুই বলতে পারতিস তোর কষ্ট কোথায়। আপাতত তোর হাতে রক্ত দেখছি, কিন্তু যেভাবে তুই ব্যথায় ছটফট করছিস না, বাবারে, কষ্টটা মনে হচ্ছে অন্য কোথাও। ঠিক সেই মুহূর্তে সেখানে একটা সাধু বাবা এসে পৌঁছায়। কে তুমি বাবা? আর এই বাদরের কি হয়েছে? ওর সাথে তুমি কি কথা বলছো? প্রণাম সাধু মহারাজ, আমি তো শুধু কাঠ কাটার জন্য জঙ্গলে এসেছিলাম, কিন্তু এই আহত বাদরটাকে দেখে আমার খুব কষ্ট হলো। মনে হচ্ছে কোনো বুনো জন্তু এর ওপর হামলা করেছিল। দেখুন না, ওর হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু যেভাবে ও ব্যথায় ছটফট করছে, আমার তো মনে হয় এর অন্য কোথাও কষ্ট হচ্ছে। খুব কম মানুষই আছে যাদের মনে জীবজন্তুদের প্রতি এত সহানুভূতি আছে। ঠিক আছে বাবা, দাঁড়াও। এই কথা বলে সাধু বাবা মন্ত্র জপ করতে শুরু করে। হঠাৎ হনুমানের ক্ষতগুলো একা একাই সেরে যায়। হ্যাঁ, এখন এই বাদর তোমায় বলতে পারবে ওর কষ্ট কোথায়। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায় আর বাদরটি উঠে দাঁড়ায়। আমার কাঁধে খুব যন্ত্রণা হচ্ছিল, হ্যাঁ এখন ভালো লাগছে। একটা সিংহ আমার উপরে আক্রমণ করেছিল, আমি বাঁচার জন্য একটা গাছে লাফ দিতে যাব, ঠিক তখনই সিংহর থাবাটা আমার কাঁধে এসে লেগেছে আর আমি জখম হয়ে গেছি। আমি গাছের ডালটা ধরতে পারিনি, নিচে পড়ে গেছিলাম। আরে তুমি তো একেবারে মানুষের মতো কথা বলছো, এটা কি করে সম্ভব হলো? যখন সাধু বাবা মন্ত্র পড়ছিল না, আমার মনে হচ্ছিল আমার ভেতরে যেন কথা বলার শক্তি চলে এসেছে। আমি বললাম আর আমার আওয়াজ তোমার কানে গেল। আমার তো মনে হয় এই সব ওই সাধু বাবাই করেছেন। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে? হ্যাঁ, তুমি তো আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। আমি যেহেতু এখন কথা বলতে পারছি, তাই আমি আর বাদরের সাথে থাকতে পারবো না। আমি ওদের থেকে আলাদা হয়ে গেছি। এবার থেকে আমি তোমার সাথেই থাকবো আর প্রাণ খুলে তোমার সাথে কথা বলবো। আর হ্যাঁ, তুমি আমার একটা নাম রাখতে পারো। বলো বলো, আমার কি নাম রাখবে বলো। তুমি তো খুব মজার কথা বলো। চলো ঠিক আছে, আমি আজ থেকে তোমায় মতি বলে ডাকবো। কেমন, নামটা ভালো তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো নাম, খুব ভালো নাম। চলো চলো, এবার বাড়ি যাই।
পুষ্কর তার স্ত্রীকে সব কথা খুলে বলে, কিন্তু রুখি প্রথমে বিশ্বাস করতে চায় না। আরে, এই জঙ্গল থেকে তুমি বাদর ধরে এনেছো কেন? পুষ্কর মতিকে বাঁচানো এবং তার কথা বলার ক্ষমতার পুরো ঘটনাটি রুখিকে খুলে বলে। কি সত্যি সত্যি বাঁদর কথা বলতে পারে? আরে তুমি নিজেই জিজ্ঞাসা করে দেখো। তোমার নাম কি? আমার নাম মতি। পুষ্কর আমার জীবন বাঁচিয়েছে, আর এখন তো আমি ওর বন্ধু। না না, বন্ধু না, এখন থেকে আমি তোমাদের পরিবারেরই একজন সদস্য। হ্যাঁ। সময় বয়ে যেতে থাকে। মতির উপস্থিতি বাড়িতে নতুন নতুন আনন্দ নিয়ে আসে। ধীরে ধীরে মতি রুখির ঘরের কাজেও সাহায্য করতে শুরু করে। মতি এখন পুষ্করের সত্যিকারের বন্ধু হয়ে উঠেছে। একদিন মতি পুষ্করকে বলে, পুষ্কর, এবার আমি তোমার সাথে মাঠে যাব। ঘরে বসে কি করব বলো? আমার তো আর ভালো লাগে না ঘরে বসে থাকতে। আরে মতি, মাঠের কাজ সহজ নয়, অনেক পরিশ্রম লাগে। তুমি কি করবে সেখানে? কি করব আর, আমিও তোমার সাথে পরিশ্রম করব। তুমি কি আমাকে কম পরিশ্রমী মনে করো নাকি? আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। পরের দিন মতিকে সাথে নিয়ে মাঠে যায়। কিছুদিনের মধ্যেই মতি চাষের সব কাজ শিখে নেয়। এখন সে পুষ্করের একটা সত্যিকারের হেল্পার হয়ে ওঠে। একদিন মাঠে কাজ করার সময়, আরে পুষ্কর, আজকের মাটিটা তো খুব ভালো লাগছে। মতি, এখন তো তুই পাকা চাষি হয়ে গেছিস, মাটির তফাতও বলতে পারছিস। হ্যাঁ। মতির কথা এখন গ্রামে ছড়িয়ে পড়েছে এবং খবর অবশেষে জমিদার ধনীরামের কাছে এসে পৌঁছায়। কি, পুষ্করের ঘরে একটা বাদর আছে যে মানুষের মতো কথা বলে? হ্যাঁ জমিদার বাবু, আমি নিজে দেখেছি। আরে আমি তো তাকে কথা বলতেও শুনেছি। প্রথমবার তো আমি ভয়ই পেয়ে গেছিলাম। আরে বাস, তাহলে তো এই বাদরটাকে নিয়ে তামাশা করা উচিত। তা থেকে তো ভালোই রোজগার হবে। এই কথা আপনি একদম ঠিক বলেছেন জমিদার বাবু। জমিদারের হাসি কিছুক্ষণ চলে, তারপর সে গম্ভীর হয়ে যায়। এই পুষ্করের জমির ওপর আমার নজর বহুদিন থেকে। বাকি সবাই তো আমার ঋণী হয়ে গেছে, কিন্তু এই বদমাইশটা কখনো আমার সামনে মাথা নত করেনি। ওর জমি খুব উর্বর জমিদার বাবু। আর এতে মাটির কোনো খেলা নেই শম্ভু। ওর ভাগ্য আর নক্ষত্র খুব ভালো, কিন্তু যেদিন ওই নক্ষত্র পড়বে না সেদিন এই ক্ষেত আমার হবে, আর এই পুষ্কর আমার পায়ের তলায় থাকবে। দেখে নিও তোমরা। এভাবেই সময় কাটতে থাকে। একদিন পুষ্কর আর মতি যখন মাঠ থেকে বাড়ি ফেরে, তখন উঠোনে বসে থাকা রুখিকে দেখে দুজনের মুখেই চিন্তা ভরে যায়। আরে রুখি, এইরকম কাশছো কেন? কি হয়েছে তোমার? কয়েকদিন ধরে কাশি হচ্ছে, এখন তো দিন দিন আরো বাড়ছে। পুষ্কর, একে অবহেলা করো না, কোনো ভালো বৈদ্যকে তাড়াতাড়ি ডাকো। পুষ্কর আর দেরি না করে গ্রামের এক অভিজ্ঞ বৈদ্যকে ডেকে পাঠায়। বৈদ্য রুখিকে ভালো করে দেখেন। দেখো পুষ্কর, ওর একটা অদ্ভুত রোগ হয়েছে। যদি সময় মতো চিকিৎসা না হয় তবে এর প্রাণঘাতীও হতে পারে। না না বৈদ্যমশাই, আপনি চিকিৎসা শুরু করুন, আমি কোনো ত্রুটি রাখব না। সেই দিন থেকে পুষ্করের সব সঞ্চিত অর্থ তার স্ত্রীর চিকিৎসায় খরচা হতে থাকে। সপ্তাহ পার হয় এবং একদিন আসে যখন তার সব জমানো পুঁজি শেষ হয়ে যায়। এত মন খারাপ করে বসে থেকো না, আমি এমনিতেই সেরে যাব। এমন কথা বলো না রুখি, আমি তোমাকে এমন অবস্থায় দেখতে পারছি না। তাহলে এখন কি করবে? যা কিছু ছিল সবই তো আমার চিকিৎসায় লেগে গেল। এখন তো বীজ কেনারও পয়সা নেই। তুমি সাহস হারিও না পুষ্কর। আচ্ছা, তোমার তো দুই ভাই এই গ্রামেই থাকে, আর শুনেছি তারা তোমার থেকে অনেক ধনী। তাহলে তুমি ওদের কাছে সাহায্য চাইছো না কেন? পুষ্করের এই কথাটি ঠিক মনে হয়। সেই সন্ধ্যায় সে মতিকে সাথে নিয়ে তার বড় ভাই কেশবের বাড়ি যায়। আরে পুষ্কর যে, কি ব্যাপার ভাই, আজকে আমার বাড়িতে ভুল করে চলে এলি নাকি? দাদা, রুখির অবস্থার কথা তো গ্রামের সবাই জানে।
আমার যা কিছু রোজগার ছিল সবই ওর চিকিৎসায় লেগে গেছে। এখন আমার আরও কিছু টাকার দরকার দাদা। তুই তো জানিস এবার আমার ফসল ভালো হয়নি, এখন তো নিজেই ধার করে চালাচ্ছি। তোকে টাকা আমি কোথা থেকে দেবো বল দেখি? পুষ্কর কিছু না বলে মাথা নিচু করে বেরিয়ে আসে। আরে ও মিথ্যা বলছে পুষ্কর, আমি ওর মুখের ভাব দেখেছিলাম। হ্যাঁ রে মতি, জানি, কিন্তু চল, আর এক ভাই আছে, তার সাথে দেখা করি। আরে পুষ্কর, আজ হঠাৎ আমার কথা মনে পড়লো যে? দাদা, আমার স্ত্রী রুখি খুব অসুস্থ, একটু টাকার দরকার চিকিৎসার জন্য। জমি বিক্রির সময় তোকেই তো সব থেকে বেশি জমির ভাগ দেওয়া হয়েছিল, সেই জমি বিক্রি করে টাকা নিচ্ছিস না কেন? আর আমার কাছে কি টাকার গাছ আছে নাকি যে তুই আমার কাছে টাকা চাইতে এসেছিস? মিথ্যে কথা বলবে না দাদা, সত্যি কথা তো এই যে তুমি আর কেশব দাদা আমার ভাগের জমিও কেড়ে নিয়েছিলে। আমার 6 বিঘা জমি পাওয়ার কথা ছিল, পেয়েছি মাত্র 2 বিঘা জমি। এই যা তো যা, যদি টাকা ধার নিতে হয় তাহলে জমিদারের কাছে যা, মুখ তুলে আমার কাছে এসেছে, যা ভাগ এখান থেকে। এরা তোমার কেমন ভাই পুষ্কর? একজনও তোমাকে সাহায্য করলো না? হ্যাঁ মতি, এই দুনিয়ায় মানুষ এমনই হয়, স্বার্থপর, আপন পর কিছুই দেখে না। তাহলে এখন তুমি কি করবে? তুমি কি জমিদার বাবুর কাছে যাবে? হ্যাঁ, উপায় নেই, আমি যেতে চাইনি, সেজন্যই তো তোর কথায় দাদাদের কাছে গিয়েছিলাম। এখন তুই বল, আমার আর কি রাস্তা আছে? পরের দিন পুষ্কর আর মতি জমিদারের বাড়ির সামনে এসে দাঁড়ায়। তার আশা কম ছিল, তবুও স্ত্রীর জন্য সে নিজেকে নত করেছিল। আমি জানতাম পুষ্কর, একদিন না একদিন তুই নিজে হেঁটে আমার বাড়িতে নিশ্চয়ই আসবি। আয় আয়। আপনি একদম ঠিক বলেছেন মালিক, যতদিন ভাগ্য ভালো ছিল ততদিন খুব দেমাগ দেখিয়ে চলতো, এখন দেখুন কেমন মরমরে হয়ে দাঁড়িয়ে আছে। এই যে জমিদার বাবু, আপনি এভাবে কথা বলবেন না, লোকেরা আপনাকে সম্মান করে, আপনারও উচিত লোকেদের সম্মান করা। এই বাদর, বক বক বন্ধ কর। তুই মানুষের মতো কথা বলিস, এর মানে এই নয় যে তুই মানুষ হয়ে গেছিস। হ্যাঁ রে পুষ্কর, বল বল, কেন এসেছিস? জমিদার বাবু, আমার স্ত্রী অসুস্থ, ওর চিকিৎসার জন্য আমার সব জমানো টাকা খরচ হয়ে গেছে, এখন আমার আরও কিছু টাকার প্রয়োজন। ওহো, টাকা চাই তোর? আমার শর্ত শোন তবে, সুদ 50%, আর বদলে কিছু বন্ধক রাখতে হবে। আমার কাছে আর কি বা আছে বন্ধক রাখার মতো? অল্প কিছু গয়না ছিল, চিকিৎসার জন্য সেইগুলোও বিক্রি হয়ে গেছে। আরে আছে, কেন নেই? তোর তো 2 বিঘা জমি আছে, সেটাই বন্ধক রাখ, সময় মতো ঋণ শোধ করবি, তাহলেই তোর জমি তোর, না হলে আমার, সোজা হিসাব। কি বলিস শম্ভু? পুষ্কর চিন্তায় পড়ে যায়, তাকে তার স্ত্রীর জীবন বাঁচাতেই হবে, কিন্তু দামটা অনেক বেশি। আরে এটা তো অন্যায়, আপনারা ওর অসহায়তার সুযোগ নিচ্ছেন, এভাবে তো কখনো আপনাদের ঋণ শোধ করতে পারবে না। এই পুষ্কর, প্রথমে তুই তোর এই পোষা কথা বলা বাদরটিকে নিয়ে এখান থেকে যা, নইলে আমার মন পাল্টে গেলে তোদের কিন্তু রফা দফা করে ফেলবো। যখন থেকে এসেছিস শুধু পটর 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 করেই যাচ্ছিস। চুপ কর। তুমি চলো আমার সাথে, এর কাছ থেকে তোমার টাকা নিতে হবে না। মতি, আমার কাছে আর কোনো উপায় নেই। পুষ্কর, তুমি চলো এখান থেকে, এর সাহায্য তোমাকে নিতে হবে না। পুষ্কর মতির সাথে চলে যায়। বাড়ির ভেতরে জমিদার আর শম্ভু রাগে গজগজ করতে থাকে। মালিক, পুষ্কর তো হাতছাড়া হয়ে গেল। আরে চিন্তা করিস না, ওর আমি ব্যবস্থা করছি। পুষ্কর ও মতি বাড়ি ফিরে আসে। মতি অবিলম্বে সেখান থেকে চলে যায়। সন্ধ্যা পর্যন্ত মতি ফিরে আসে না। পুষ্কর ও রুখির চিন্তা বাড়তেই থাকে। মতি এখনো ফিরল না কেন? জমিদার ওকে কিছু করে ফেলেনি তো? আরে জানি না কোথায় গেল, আমারও মনটা খুব অস্থির লাগছে। রাত কেটে যায়। সকালে সূর্যের কিরণের সাথে সাথে মতি সেখানে এসে পৌঁছায়। হাতে তার একটা উজ্জ্বল জাদুই ব্যাগ। আরে মতি, তুই কোথায় ছিলি? আমরা তো ভেবেছিলাম তোর বুঝি কিছু হয়ে গেছে। আরে আমি ওই জঙ্গলে গেছিলাম,
ওই সাধু মহারাজকে খুঁজতে, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছে। ওনাকে আমি সব কথা খুলে বললাম। উনি সব শুনে আমাকে এই ফলটি দিয়েছেন আর বললেন যে এই ফলটি খেলে নাকি সব রোগ ঠিক হয়ে যায়। মতি সেই জাদুকরি ব্যাগ থেকে একটি ফল বের করে রুকিকে দেয়। কিছুক্ষণ পর রুকির চোখে উজ্জ্বলতা ফিরে আসে। আমার নিজেকে একদম সুস্থ মনে হচ্ছে, যেন আমি কখনো অসুস্থ ছিলামই না। রুখি, তোমার কাশিটাও সেরে গেছে। মতি, তুই তো আমাদের জন্য ভগবান হয়ে গেলি। যদি তুই না থাকতি তাহলে আমি জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে আমার জমিটাও হয়তো হারাতাম। রুখি, তুমি সুস্থ হয়ে গেলে আমার খুব ভালো লাগছে, কিন্তু এর মাঝখানে আমাদের জমির ফসল সব নষ্ট হয়ে গেছে। আমি যে আবার নতুন করে বীজ কিনবো, কিন্তু বীজ কেনার টাকা আমার কাছে একদম নেই। এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। আর হ্যাঁ, আমি সাধু মহারাজের কাছ থেকে এই জাদুই বীজ নিয়ে এসেছি। কোথায় দেখি? তিনি এই অলৌকিক বীজগুলো দিয়েছেন আর বলেছেন যদি তুমি এগুলো তোমার খেতে বোনো তাহলে এমন ফসল ফলবে যা সারা রাজ্যের কেউ কখনো ফলাতে পারেনি, আর সবার আগে তোমার ফসলই তৈরি হবে। সত্যি বলছিস তুই? কিন্তু হ্যাঁ, সাধু মহারাজ একটা শর্ত দিয়েছেন। তিনি বলেছেন যে যখন তোমার ভালো সময় আসবে তখন তুমি সেই সকল মানুষকে সাহায্য করবে যারা জমিদারের ঋণে জর্জরিত। এরপর থেকে এভাবেই পুষ্কর আর মতি গ্রামের দুঃখী লোকদের সাহায্য করতে থাকে। এ বাবা, আছি পুকুরের জলের কি অবস্থা! কি দুর্গন্ধ, কি নোংরা! কি আর করা যাবে, কিছুই তো করার নেই। এই গ্রামে এই একটা মাত্র পুকুরেই জল আছে, আর এই পুকুরের জল সবাই ব্যবহার করছে, তাই জন্যই তো এত দুর্গন্ধ। ছি 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 ছি। খাবার জন্য জল না পেলে খাবো কি? কয়েক মাস তো বৃষ্টিও হয়নি। শুধু খাওয়ার জল নয়, তার সাথে চাষের জলেরও অভাব। জানি না এবার যে কি হবে। কি ব্যাপার, এখনো আখ এসে পৌঁছলো না কেন? আখ না এলে যে আমি চিনি তৈরি করতে পারবো না। চাষিরা সব করছেটা কি? রতন, রতন, ঘর থেকে বেরিয়ে এসো। আরে বাবু, আপনি? আরে আখের কি হলো? আখগুলো কোথায় গেল? আর আখের কি বলবো, বৃষ্টি হয়নি, জল নেই, তাই আখগুলো রুষ্টপুষ্টও নয়, কেমন যেন একটু শুকিয়ে আছে। এসব বললে তো হবে না। সকলে আমার কাছ থেকে টাকা নিয়েছিলে, সেই রকম হলে আমার টাকা আমাকে ফিরিয়ে দেবে। আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে ভালো আখ না পৌঁছলে সব টাকা কিন্তু আমার ফেরত চাই। টাকা দেব কি করে? সব চাষের কাজে লাগিয়ে দিয়েছি তো বাবু। শুনে যান বাবু, শুনে যান। চিনি ব্যবসায়ী কোনো কথা না শুনেই গটগট করে চলে যায়। এদিকে রতন ঘরের ভেতরে প্রবেশ করে বউয়ের সাথে আলোচনা করতে থাকে সেই ব্যাপারটা নিয়ে। সকলের একই অবস্থা, কারোরই খেতে ভালো আখ হয়নি, সব যেন শুকিয়ে আছে। তুমি চিন্তা করো না, কিছু না কিছু ভালো হবে। আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি যে আমাদের ক্ষতি হবে। ওসব মুখের কথা, ওগুলো মুখেই মানায়। এভাবে হবে না গো, এভাবে কিছুই হবে না। নিজেদের পকেট থেকেই টাকা দিতে হবে, কিন্তু টাকা তো দিতে পারবো না, সব যাবে। হা ভগবান! রতন চিন্তিত মুখে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে দেখে গাছের তলায় একটা বয়স্ক বুড়ি অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে আরে, বুড়িমা, ও বুড়িমা, কি হয়েছে তোমার? গরমে ভীষণ কষ্ট, জল জল। বুড়িমা, নাও একটু জল খাও। আরে বাহ, বেশ আরাম হলো জলকে, বেশ ঠান্ডা জল। এই গ্রামে জলের বড় অভাব,
কিন্তু তুই আমাকে জল খাওয়ালি, আমার শরীর তাতে ঠান্ডা হলো। এবার দেখ, তোদের গ্রামে ঝমঝমিয়ে বৃষ্টি হবে। সত্যি বলছো বুড়িমা? ঝমঝম করে বৃষ্টি হবে? তাহলে বেশ ভালো হবে। জলের অভাবে চাষ ভালো হয়নি এবার। একটু জল পেলে আখগুলো বেশ রুষ্টপুষ্ট হবে। হবে হবে, ওই দেখ আকাশে কালো মেঘ করে এসেছে রে, ওই দেখ। সত্যি তো বুড়িমা? আপনি কি কোনো জাদু জানেন? আরে আরে বুড়িমা, আপনি কোথায় গেলেন? বুড়িমা, আপনি কোথায় গেলেন? আরে, উনি মনে হয় কোনো দেবতা ছিলেন বা ঈশ্বরের দূত। প্রণাম বুড়িমা, প্রণাম প্রণাম। যা জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে তো সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। আরে বাইরে কি যেন একটা কুইকুই করছে না? কি গো, গিয়ে দেখো তো। রতনের বউ দেখে আসে, তারপর বলে, ঘরের বাইরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ ভিজে গেছে। ওকে ভেতরে ডেকে নিয়ে আসো, ঘরে এসে বসুক। দেখো কুকুরটা কেমন এক কোণে সুন্দর হয়ে বসে আছে। ওকে কিছু খেতে দাও, বুঝলে? মনে হয় ওর খিদে পেয়েছে। ভাত আছে আর মাছের কাটাকুটি, তাই খেতে দি, তাছাড়া তো আর কিছু নেই। রতনের বউ বাটিতে করে মাছের কাটা দিয়ে ভাত মেখে আনে কুকুরটার জন্য। সে কুকুরটা খেতে থাকে। এটা দেখে রতনের বউ বলে ওঠে, আহারে, বাছার খুব খিদে পেয়েছিল। যাক বাবা, বৃষ্টি হয়েছে, দুদিনে আখগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়ে যাবে, খুব রস হবে, ভালো দামে বিক্রিও হবে। এই কথা শুনে রতন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, কে বলেছে বেশি দাম পাবো? কম দামই দেবে ওই চিনি ব্যবসায়ী। কত টাকাই বা আমাদের দেয়? এর থেকে যদি শহরে গিয়ে আখ বিক্রি করতে পারতাম তাহলে খুব ভালো হতো, বুঝলে? কিন্তু কোনো উপায় নেই, তাই ওনার কাছে বিক্রি করতে হচ্ছে। আমাদের যদি একটা চিনি তৈরির কল থাকতো তাহলে কত ভালো হতো বলো তো। আমরা ব্যবসায়ী হতাম আর আমরা সব মানুষদের সাহায্য করতাম। এখানে সবাই আখ ব্যবসায়ী, কিন্তু সবাই প্রায় খুব কষ্টের দিন কাটায়, ন্যায্য দাম পায় না। আমার বাবারও একটা চিনির কল ছিল, বাড়িটার পেছনের দিকে ওই ঝুপড়ি ঘরে। কিন্তু কালের চক্রান্তে এই কল আর চালালেন না। যদি চালানো যেত আর যদি মেশিনগুলো একটু আধুনিক থাকতো তাহলে বেশ ভালোই হতো। আজ রাতে তোর বাগানে চোর পড়বে আখ চুরি করার জন্য। আখ নিয়ে নিজের কলে চিনি তৈরি কর, দেখবি অনেক টাকা লাভ করবি। রতন আর রতনের বউ ঠাকুমাটিকে দেখে চমকে ওঠে। আপনি আপনি ভগবান। না না, শুধুমাত্র দূর, সাহায্যকারী দূর। কিন্তু সমস্যা হলো মেশিনগুলো অনেক পুরনো, আধুনিক নয়। তো কিভাবে হবে ঠাকুমা? চিন্তা নেই, আমাকে নিয়ে চল ওখানে। তোদের মন খুব ভালো, তাই আমি তোদের সাহায্য করলাম। এই মেশিনে অনেক অনেক চিনি উৎপাদন হবে। সেই চিনি শহরের বাজারে বিক্রি করে তোদের অনেক লাভ হবে, বুঝলি তো? তবে মনে রাখিস, আজকে আখের বাগানে চোর পড়বে। রতন এই কথা শুনে গ্রামের কয়েকজনকে জড়ো করে আর রাতে আখের ক্ষেত পাহারায় বসায়। শুনেছি বেশ মোটা এবং রসালো আখগুলো। আমাদের আখ চুরি করতে হবে, বুঝলি? চুরি না করলে আমাদের লাভ থাকবে না। আমি এবার সব আখগুলো চুরি করে নিতে চাই, যাতে আমাদের আর আখ টাকা দিয়ে কিনতে না হয়। এতে আমার দুদিক থেকে ইনকাম, বুঝলি তো? যা যা, তোরা ঝটপট কাজগুলো করে ফেল। চিনি ব্যবসায়ীকে আখের খেতে দেখে রতন আর গ্রামের কিছু লোকজন তেড়ে আসে। ও আচ্ছা, এইভাবে আপনি আমাদের ঠকান? আরে না না, আমি তো এখানে, আর আমি তোমাদের কেন ঠকাবো? আমি তো নিজে একজন ব্যবসায়ী। চুপ করুন আপনি,
ঠক চোর গ্রামবাসীদের ঠকিয়ে আখ চুরি করতে লজ্জা করে না? লজ্জায় চিনি ব্যবসায়ী সেখান থেকে চলে যায়। এইবার তাইলে এত আখ নিয়ে আমরা কি করব, কোথায় যাব? আখগুলো কেটে চলো আমার বাড়ির পেছনের চালা ঘরে, সেখানে আমরা চিনি বানাবো আর তারপর সেগুলো শহরের বাজারে বিক্রি করব। গ্রামবাসীরা আখ কেটে রতনের বাড়ির পেছনের চালা ঘরে যায় আর সারা রাত কাজ করে। এগুলো আমরা শহরের বাজারে গিয়ে বিক্রি করব। এবার দেখবে আমরা অনেক টাকা পাবো। আপনি ছিলেন বলেই রতন ভাই আমাদের এত উপকার হলো। এবার আমরা ন্যায্য মূল্য পাবো। আরে একদম একদম। জাদুর ফলেই অনেক চিনি হচ্ছে, তাই না? বুড়িমার অনেক কৃপা গো। ঠিক বলেছ বউ, বুড়িমা দেবতা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে এসেছিলেন। পরের দিন রতন গরুর গাড়িতে করে চিনি নিয়ে যায় শহরের বাজারে বিক্রি করতে, আর ফিরে আসে ব্যাগ ভর্তি টাকা নিয়ে। এবার গ্রামের প্রত্যেক কৃষক ন্যায্য মূল্য পাবে। তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়াও, তোমাদের হাতেই টাকা তুলে দিই। রতন সবাইকে 2000 টাকা করে দেয়। তারা প্রথম এত টাকা দেখল, তাদের মুখে হাসি ফুটে ওঠে। হে সব বুড়ি ঠাকুমার কৃপা, ওই বুড়ি ঠাকুমার জন্যই সব হয়েছে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের নাম, বয়স আর তুমি কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও।